নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সোমবার রাজধানীর ইন্দ্রনগর এলাকায় ৩০ কোটি টাকা ব্যয় করে স্মার্ট সিটির অঙ্গ হিসেবে ডাটা সেন্টারের উদ্বোধন করা হয়। মুখ্য সচিব জে.কে. সিনহার হাত ধরে এই ডাটা সেন্টারের উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটির আধিকারিক শৈলেশ কুমার যাদব। স্মার্ট সিটির আধিকারিক শৈলেশ কুমার যাদব জানান, আগরতলা স্মার্ট সিটিতে মাসের ৩০ দিন ২৪ ঘন্টা ট্রাফিক সিগন্যাল, ডিসপ্লে বোর্ড সহ সমস্ত ধরনের বিষয় নজর রাখতে সেন্টার কাজ করবে। ডাটা সেন্টার শহরে ৫৬ কিলোমিটার এলাকা জুড়ে ডাটা সেন্টার প্রতিদিন কাজ করবে। পাশাপাশি আগরতলা শহরে কোনো ধরনের ঘটনা সংঘটিত হলে এর তদন্তের জন্য পুলিশ যদি চায় তাহলে ডাটা সেন্টার থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। পাশাপাশি আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসেবে রাখতে ডাটা সেন্টার থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। ये आज यहाँ पे हमारे माननीय चीफ सेक्रेटरी ने आज डेटा सेंटर इनॉग्रेट किया। तो दिस इज़ डेटा सेंटर ऑफ द इंटीग्रेटेड कमांड एंड कंट्रोल सेंटर ऑफ अगरतला स्मार्ट सिटी। बेसिकली इट हैज़ गॉट सर्वर्स विच आर वर्किंग 24/7 and equipments worth around 30 crore rupees which are installed inside. And this was earlier hosted in DIT data center, but DIT data center there were issues of some shifting and all, so we decided to have our own data center. All the elements, smart elements which are installed in the whole of city, all the CCTV cameras, all the traffic signals, all the LED display boards, all the weather information display boards which are there, other systems which are there, they are all connected with 156 kilometer optical fiber cable which is owned by Agartala Smart City. All that comes here. This is basically brain of the whole system. From here, it runs 24/7. We have a default provision of storage of all the data, like all CCTV footages, everything which happens all around the city for 30 days. If there is any incident, for example, if police wants some particular data to be stored for a longer time, for law and order or investigation for crime detection, it can be stored for whatever time they want. But default, for 30 days, it is stored. So we have got large amount of data storage capacity, which is 1 petabyte primary and 1.9 petabyte secondary. So this is one of the state-of-the-art data centers, and Agartala is now the only smart city in the country to have its own data center, apart from having its own optical fiber cable network. শাসক দলের আরও এক প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী। অভিযুক্ত প্রার্থীর নাম শখিল দাস। তিনি দক্ষিণ জেলার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি দলের প্রার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক। ধনপুরের পর এবার রাজনগর বিধানসভা কেন্দ্রের নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার শখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী। শখিল দাসের বাড়ির কোণে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ অ্যাসকপ সিরাপ ২৯৭টি বোতল এবং ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, কিন্তু বাড়ির মালিক শখিল দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁ ঢাকা দেয় শখিল দাস। এই শখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং আসনের ২ নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী। এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারে চাঞ্চল্যের পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ আইনি প্রতিক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে আসে রাজনগর পিআর বাড়ি থানাতে। পুলিশ এনডিপিএস আইনে বিজেপি প্রার্থী শখিল দাসকে পলাতক হিসেবে একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছে। রাজনগর পিআর বাড়ি থানাতে যার মামলার নম্বর 2024 PRB 038। আমাদের 69 BSF এর কাছে খবর আসে যে দক্ষিণ রাধানগর মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশা জাতীয় দ্রব্য মজুদ আছে। সেই মোতাবেক আমরা পিআর বাড়ি থানা, রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে আমরা মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি। ওনার বাড়িতে তল্লাশি করে আমরা 297 বোতল অ্যাসকপ এবং 10 কেজি গাঁজা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি। তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়েছি।
এ অভিযান চলে বিলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। সাথে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম। স্যান্দন টিভি। কোন রকম টেন্ডার ও দরপত্র ছাড়া হাসপাতালের ভেতরে ঔষধ দোকান, চা স্টল এবং সেলুনের ব্যবসা চলছে। আদালতের রায়কে কলাপাতায় পরিণত করে চলছে ব্যবসা। নির্বিকার স্বাস্থ্য দপ্তর। ঘটনার ঋষ্যমুখ হাসপাতালে। ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঋষ্যমুখ হাসপাতালের ভেতর বামফ্রন্ট সরকারের সময়তে কয়েকটি স্টল নির্মাণ করা হয়। স্টলগুলির হাসপাতালের জায়গায় তৈরি করা হলেও স্টলগুলিকে হাসপাতাল কর্তৃপক্ষ বাউন্ডারি দেয়নি। রাজ্যের বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর ঋষ্যমুখের পরাজিত এক বিজেপি প্রার্থীর ইশারায় নিজের ভাই, পরিবার বর্গের স্বার্থের জন্য ঋষ্যমুখ হাসপাতালকে চাপ দিয়ে ঔষধ দোকান সহ 4টি বেকার স্টলকে হাসপাতালের পাকা বাউন্ডারি দেওয়াল দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। বর্তমানে বেকার স্টলগুলি একটি ঔষধের দোকান, 2টি চা টিফিনের দোকান এবং একটি সেলুন। হাসপাতালের ভেতর চলছে জমজমিয়ে ব্যবসা। সরকারি বেকার স্টলগুলি হাসপাতালের ভেতরে বাউন্ডারি দিয়ে ঢুকিয়ে দেওয়ার ফলে হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন ঔষধ দোকান সহ অন্যান্য দোকানগুলিতে ক্রেতার দেখা নেই। অভিযোগ, হাসপাতালের কতিপয় কর্মীদের যোগ সাজসে কোন রকম টেন্ডার ছাড়াই হাসপাতালের ভেতর বেসরকারি ওষুধ দোকান সহ চা, টিফিন ও সেলুন দোকান খুলে দেদার ব্যবসা চালাচ্ছে, যার কমিশন যাচ্ছে জনৈক প্রভাবশালী বিজেপি নেতার পকেটে। ঋষিমুখ হাসপাতালে বেআইনি ব্যবসা প্রতিষ্ঠান চালু করার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হরিপুরের প্রণব দত্ত নামে এক ব্যক্তি উচ্চ আদালতের মামলা দায়ের করেন, যার মামলার নম্বর WPC 621/2021 সালের 9 সেপ্টেম্বর। মামলার রায়ে উচ্চ আদালত বিচারপতি অরিন্দম লোধ ঋষিমুখ হাসপাতাল তথা স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ জারি করে বলেন, ঋষিমুখ হাসপাতালের বেআইনি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অবিলম্বে বন্ধ করতে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালে চলছে বেআইনি ব্যবসা। আদালতের রায়কে দ্রুত কার্যকর করার জন্য প্রণব দত্ত স্বাস্থ্য দপ্তর, জেলা শাসক, বিলুনিয়া মহকুমা শাসক, হরিপুর গ্রাম পঞ্চায়েত SDM ও বিলুনিয়া এবং দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট চিঠি দিয়ে আবেদন করেন। বহুবার আবেদন করে এবং আদালতের রায় থাকা সত্ত্বেও ঋষিমুখ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর প্রশাসন নির্বিকার হয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে। বললো যে সরকারি জায়গার ভিতরে, সরকারি হসপিটাল বাউন্ডারির ভিতরে কিভাবে ওষুধ দোকান, প্রাইভেট ওষুধ দোকান চলে, এটা নিয়ে আমি একজন হাইকোর্টে রিট পিটিশন করছিলাম। রিট পিটিশনের পরে আমাকে একটা রায় দিয়েছিল যে পঞ্চায়েতে দেওয়ার জন্য। আমি পঞ্চায়েত প্লাস CMO প্লাস MOC দিয়েছিলাম যে এইটাতে বলা হয়েছিল তাদেরকে এখান থেকে বাইর করা হোক, না হয় আমাদেরকে ঘর দেওয়া হোক। কোন জায়গাতে? কোন জায়গাতে এটা হসপিটাল বাউন্ডারির ভিতরে। কোন হসপিটাল? ঋষিমুখ হসপিটাল। এরপর পঞ্চায়েতের কাছে আমি কয়েকদিন গেছি, পঞ্চায়েতে অনেক বারবার আবেদন করার পঞ্চায়েতে গেছি আমাকে এটা দেখবো। দেখার পরে কিছুদিন পরে পঞ্চায়েত বলেছে আমরা অফিসিয়ালি ভাবে আমাদের যে আইন কানুনের ভিত্তিতে আমরা এই সরকারি আধিকারিকের কাছে, এই হেলথ ডাইরেক্টর কাছে, তারপরে DM এর কাছে, লাইসেন্সিং অথরিটির কাছে, SDM এর কাছে, CMO এর কাছে, MOC এর কাছে আমরা যথারীতি কাগজ পাঠিয়ে দিচ্ছি। কাগজ পাঠানোর পরেও আবেদন করছি আমরা এই লেগে। তো এখানে এই ওষুধ দোকান ছাড়া আর কি কি আছে ওই হসপিটালের বাউন্ডারির মধ্যে? হসপিটাল বাউন্ডারির সাইডে দুটো চা স্টল আছে আর একটা সেলুন আছে। ওই দোকানগুলো হসপিটালের মধ্যেই? হসপিটালের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আধিকারিকের কাছে যাতে সুষ্ঠু বিচার পাই, এই জন্য আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। সাধারণ ব্যবসায়ীরা গত 6 বছরে বিজেপি নেতার দাদাগিরিতে নিঃস্ব হয়ে পথে বসার সময় হয়েছে। শান্তন টিভি। চোরাবাড়ি থানার 4 গণ্ডিতে চলছে অরাজকতা। বড়বাবুর নেতৃত্বে পণ্যবাহী লরির চালকদের দুর্ভোগ তৈরি করছে থানার কিছু পুলিশ কর্মীরা। সবটাই পকেট ভারী করার কায়দা বলে অভিযোগ করতে শুরু করেছে গাড়ি চালকদের মধ্যে। চুরাইবাড়ি থানার দায়িত্ব পেয়ে ওসি সাহেব খোকন সাহার বেশ গরম গরম ভাব। প্রতিদিন শত শত পণ্যবাহী লরি আটক করে চলছে পকেট ভারী করার কাজ। এমনটাই গুঞ্জন সৃষ্টি হয়েছে গাড়ি চালকদের মধ্যে, কারণ তিনি যখন থেকে দায়িত্ব গ্রহণ করেছেন
তখন থেকেই থানার একাংশ পুলিশকে গ্রুপ বানিয়ে ত্রিপুরা সীমান্ত চোরাই বাড়িতে বসিয়েছেন বলে খবর, যারা কাজ করছে থানার বড়বাবুর স্বার্থে। দূরপাল্লার পণ্যবাহী লরিগুলিতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়কে দাঁড় করিয়ে রাখছেন, তারপর কানাঘোষা করে সবকিছু সেরে নিচ্ছেন। তিনি চোরাইবাড়ি থানাতে বদলি হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন। সবশেষে তিনি চোরাইবাড়ি থানার ওসি পদে দায়িত্ব পেয়েছেন দপ্তরের বেশ কয়েকজন আধিকারিকদের ম্যানেজ করে। তবে প্রতিদিন লরি চালকদের ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে দুর্ভোগ বাড়াচ্ছে বলে অভিযোগ। তীব্র গরমের মধ্যে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে রাজ্যে পণ্য নিয়ে পৌঁছানো গাড়িগুলিকে এভাবে দাঁড় করিয়ে রাখার বিষয়টি থানার চারগণ্ডের বাইরে আধিকারিকদের কাছে আছে কিনা সেটাও বড় প্রশ্ন। এবং চোরাইবাড়ির মতো একটি দায়িত্বপূর্ণ থানায় বসে এ ধরনের কার্যকলাপ করার গাড়ি চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছে কিছু পুলিশ কর্মীর উপর। সান্দন টিভি। গোপন খবরের ভিত্তিতে পুলিশ ধর্মনগর বটরশি রোডের গোল্ডেন ভ্যালি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে TR-05E 7553 নম্বরের বাইক সহ বাইক চালক মামিন আলীকে আটক করে তার বাড়ি ধর্মনগর কলেজ রোড এলাকায় তল্লাশিতে তার কাছ থেকে 12 গ্রাম হেরোইন এবং 90টি হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 1.5 লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ সুপারের ভানুপদ চক্রবর্তী। তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। ড্রাগ বিক্রি করে অ্যাকর্ডিংলি তারা এখানে ডিটেইন করা হয়েছে। তার কাছ থেকে 12 গ্রাম প্লাস 90টা কোটা আছে এখানের মধ্যে পাওয়া গেছে। তাদের অ্যারেস্ট করা হয়েছে, ধর্মনগর পিএসএ থেকে নেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন চলতেছে। মালগুলো কোথা থেকে নিয়েছে, কোথায় যাবে এগুলি তদন্ত বের হবে। সোমবার মেলাঘর বাজারে মহকুমা খাদ্য দপ্তর, মহকুমা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ অভিযান চালায়। অভিযানের বাজেয়াপ্ত করা হয় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী। প্রায় 30,000 টাকা জরিমানা ও আদায় করে প্রশাসনিক আধিকারিকরা। মূলত ক্রেতারা যেন মহকুমার প্রতিটি বাজার থেকে সঠিক মূল্যে সামগ্রী ক্রয় করতে পারেন এবং সেগুলো যাতে ভেজাল মুক্ত থাকে সেদিকে লক্ষ্য রেখে মহকুমা বিভিন্ন বাজারগুলিতে ক্রমাগত অভিযান চালাচ্ছে সোনামুড়া মহকুমা আধিকারিকরা। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক M.K. চাকমা, মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক এবং মেলাঘর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক প্রমুখ। এদিনের মূলত অভিযান চালানো হয় মেলাঘর আনন্দ বাজারে। সেখানে প্রায় 7টি দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং প্লাস্টিক ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে অভিযানকারী দল। এই ট্রেড লাইসেন্স না থাকার কারণে জরিমানাও করা হয় দোকান মালিকদের বলে জানান মেলাঘর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক অনিমেষ দেবনাথ। আমাদের এসডিএম অফিস থেকে আমাদের একটা অর্ডার ছিল যে আমরা যাতে আমাদের মেলাঘর বাজার এলাকায় একটু চেক করি, রেড করি। এখানে আমাদের অনেকদিন ধরে আমরা জানি এবং আমি আগেও রেড করে এখানে দেখেছি যে এখানে অনেক ধরনের আপনাদের রাস্তার মধ্যে মেন রোডের মধ্যে জিনিসগুলি তারা ফেলে রাখে। মেন রোড থেকে যে বসে তারা সেটা তারা যেতে পারছে না, মানুষ দখল করে বসে আছে এবং প্রত্যেকটা দোকানে কম বেশি আমরা আজকে অনেকটা রেড করেছি। রেড করার পর আমরা দেখলাম যে এখানে অনেক ধরনের প্রায় আমরা 55 থেকে 60 কেজি মতো আমরা একদম ফ্রেশ আমাদের প্লাস্টিক উদ্ধার করতে পেরেছি। আর বেশ কয়েকটা দোকান আমরা এডিশনাল এসডিএম স্যার আমার সঙ্গে আছে, স্যারসহ আমরা স্যারের নিশ্চিত আজকে আমাদের টিমটা আমরা কাজ করেছি। যেখানে আমি ছিলাম, আমাদের ফুড ইন্সপেক্টর ম্যাডাম ছিলেন, সিআই সাহেব ছিলেন, চিফ ফুড ইন্সপেক্টর, তো সবাই মিলে আমরা খুব সাকসেসফুলি, পুলিশ প্রশাসন ছিলেন আমাদের সঙ্গে, আমাদের উপস্থিত স্টাফ ছিলেন, আমরা নগর পঞ্চায়েতে আমাদের পৌর পরিষদে, তো সবাই মিলে আমরা যতটুকু আমরা একটা সকাল থেকে রেড কাজ করছি, এখনো চলছে। তো আমরা দেখলাম যে রেড করার পরে আমাদের একটা খুব সাকসেসফুলি আমরা কাজটা আজকে করতে পেরেছি। এখানে একটা 55 থেকে 60 কেজি মতো আমরা প্লাস্টিক উদ্ধার করতে পেরেছি। এছাড়া বেশ 8-9টা দোকান থেকে আমাদের প্রায় অনেকগুলি জিনিস আমরা সেখানে এক্সপায়ারি ডেট মানে মাল এক্সপায়ারি হয়ে গেছে সেগুলো আমরা শেষ করেছি এবং আমরা আজকে 25-30 হাজার টাকার মতো আমরা একটা ফাইন আমরা সেখানে পেয়েছি। কেউ শুনছে না গ্রামের রাস্তা সংস্কার করার কথা, গ্রামবাসী হুঁশিয়ারি দিলেন। আন্দোলনে নামার ঘটনা কৈলাসহর গোলকপুর এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ড এলাকায়। কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ড এলাকার রাস্তা সংস্কারের জন্য দাবি করা হলেও রাস্তা সংস্কার করা হচ্ছে না, যার ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না।
গ্রামের কেউ অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না কিংবা গ্রামের কোনো গাড়ি যাতায়াত করছে না। এরপরও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসী। গ্রামবাসীরা জানায় যে খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা না হলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। কারণ গোলকপুর ৩ নং ওয়ার্ড এলাকায় রাস্তার উপর প্রায় ২০০ পরিবার নির্ভরশীল। গোলকপুর এডিসি ভিলেজের অধিকাংশই চা বাগান শ্রমিক পরিবারের বসবাস। এই গোলকপুর এডিসি ভিলেজের ৩ নং ওয়ার্ড এলাকা রাস্তাটি দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার। রাস্তার অর্ধেক অংশ প্রায় ৭ বছর পূর্বে ইট সলিং করা হলেও বাকি অংশ আজ অব্দি ইট সলিং করা হয়নি। যেটুকু ইট সোলিং করা হয়েছিল সে ইট সোলিং এর প্রায় অধিকাংশ জায়গায় ইট বর্তমানে নেই। ফলে শুকা মরশুমেও এই রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাফেরা করতে পারে না। বর্তমান বর্ষার মরশুমে তো বলেই লাভ নেই। রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়ে থাকে যে বাইকিং বা ছোট গাড়িও এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। কিছুদিন পূর্বে রেগার কাজ করার সময় রাস্তা সংস্কার না করে উল্টো রাস্তার অনেক অংশে মাটি কেটে রাস্তাটিকে ছোট করা হয়েছে বলেও গ্রামবাসীরা জানান। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত গোলকপুর এডিসি ভিলেজ কর্তৃপক্ষকে গ্রামবাসীরা কয়েকবার জানানোর পর গোলকপুর এডিসি ভিলেজ কর্তৃপক্ষ গ্রামবাসীদের জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এখানে দেখতে আসি ৬-৭ বছর ধরে আমরা এই অবস্থায় আমরা চলাচল করতে আসছি। পোলাপানের স্কুল যাওয়ার সুবিধা পাইতে আসে না। একটা রুগী যদি থাকে গ্রামে তেহরে ফট করে আমরা বাইর করতাম পারতে আসি না। এরপরে আমরা হাট বাজার যাইমু, এটার সুযোগ সুবিধা পাইতে আসি না, রাস্তা খারাপ। এরপরে মানুষ রাস্তার সাইডেও আবার যেটা মাটি ঢালা হয়েছিল এটাও কাটিয়া উঠিয়া ছোট করে লইতে আছে, রাস্তা ঠিক হইতে আছে না কয়া। আমরা তো চাইতে আসি অবিলম্বে আমরা রাস্তাটা সুবিধা করিয়া দিত। গ্রামবাসীরা আরো জানান, চণ্ডীপুর ব্লকের ভিডিওকেও কয়েকবার জানানো হলেও আজ অব্দি কাজের কাজ কিছুই হয়নি বলে জানান তারা। সান্দন টিভি। সোমবার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। শ্রেষ্ঠ ভুবন রাষ্ট্রহিত সমাজের মঙ্গলার্থে দীর্ঘদিন যাবৎ কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এ কাজের ফলস্বরূপ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ ভুবনকে তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার সভাপতি বিপ্লবকান্তি ভৌমিক। এদিন ভারত সরকার ও রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি হর ঘর তেরঙ্গা অভিযানকে সামনে রেখে শেষ ব্যক্তির নিকট পৌঁছানো তথা জনসাধারণে পরিণত করতে শ্রেষ্ঠ ভুবন বদ্ধপরিকর। তার অঙ্গ হিসেবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জাতীয় পতাকা প্রদান করে হর ঘর তেরঙ্গা অভিযানের সূচনা করা হয় বলে জানান তিনি। প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের শ্রেষ্ঠ ভুবন পরিবার থেকে বেশ কিছুদিন আগেই উনার দেশের প্রতি রাষ্ট্রীয় হিতে উনি যেভাবে কাজ করে চলেছেন ওনাকে আমরা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে, কারণ আমরাও রাষ্ট্র হিতেই সমাজকে নিয়ে চিন্তা করে কাজ করি, তাই উনাকে আমরা একটা শুভেচ্ছা পাঠিয়েছিলাম ওনার দীর্ঘায়ু কামনা করে এবং ভারতবর্ষের উন্নতি কল্পে। তো উনি আমাদের এই শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার যত কাজকর্ম আছে সমস্ত কিছুই উনার নখদর্পণে আছে। উনি আমাদেরকে গত কিছুদিন আগে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এই জন্যে আজকে আমরা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ত্রিস্তুর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ৩ নং আসনে বিজেপি প্রার্থী কেশব চৌধুরীর সমর্থনে রবিবার রাতে পূর্ব চরকবাই এলাকায় লক্ষ্মী দেবনাথের বাড়িতে উঠান সভা অনুষ্ঠিত হয়। এই উঠান সভায় ব্যাপক লোক সমাগম ঘটে। এতে ঘটে বিপত্তি। কেশব চৌধুরীর সমর্থনে সারা জাগানো উঠান সভা দেখতে পেয়ে ভোটের প্রাক মুহূর্তে এলাকার শান্তি নষ্ট করে সমগ্র এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে বিরোধীরা রাতের আঁধারে লক্ষ্মী দেবনাথের ঘরের পঞ্জিতে অগ্নিসংযোগ করে দেয় বলে অভিযোগ। লক্ষ্মী দেবনাথ পরিবার অত্যন্ত দরিদ্র। স্বামীর মৃত্যুর পর লক্ষ্মী দেবনাথ গোপালন করে সংসার চালান। ওনার একমাত্র আয়ের উৎস গরুর দুধ বিক্রি করা। ঘরের কুঞ্জে
অগ্নিসংযোগের ফলে সর্বশান্ত হয়ে যান লক্ষ্মী দেবনাথ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার লক্ষ্মী দেবনাথের বাড়িতে ছুটে যান বিজেপি জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যরা। সকলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে বাইখোরা থানার পুলিশকে জানায়। ঘটনার বিষয়ে জানার পর লক্ষ্মী দেবনাথের বাসভবনে ছুটে যান বাইখোরা থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি অজয় রিয়াং এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। আমাদের তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ৩ নং আসনের প্রার্থী কেশব চৌধুরীর সমর্থনে আমাদের লক্ষ্মী দেবনাথের বাড়িতে একটা উত্থান সভা হয়েছিল। সেখানে এলাকার প্রচুর লোক এসেছিল এবং ভালো একটা প্রোগ্রাম হয়েছিল। তো রাত্রেবেলা প্রোগ্রামের পরে প্রায় আনুমানিক রাত্র 2টার সময় কিছু দুষ্কৃতিকারী ওনারা আছে, ওনাদের যে খেরেসিন গরুর খানা এই খেরেসিনটা আগুন লাগিয়ে দিয়েছে। তো অত্যন্ত নিন্দনীয় কাজ, খুবই দুঃখজনক ঘটনা। কারণ এই যে খেরেসিন দিয়ে উনি গরু পালন করত এবং গরুকে খাওয়ান দিত, কিন্তু অক্ষণ বর্তমানে ওনার কাছে কোনো খের নেই। মুজাফফর আহমেদ কাকা বাবু নামে পরিচিত ছিলেন। 1889 সালে 5ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ ওনার 106তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, সাংবাদিক এবং ভারতের কমিউনিস্ট পার্টির সহ প্রতিষ্ঠাতা। আজ তাঁর জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় সিপিএম সদর দপ্তরে পালন করা হয়। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। প্রাসঙ্গিক এই কারণে যে মানুষের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ব্যক্তি স্বাধীনতা, এগুলির জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং উনার যে স্বপ্ন, নতুন ধরনের একটা সমাজতান্ত্রিক সমাজ, যেই সমাজ হলে সব মানুষের রোজগার গ্যারেন্টেড, সব মানুষের ভালো ঘরে থাকার ব্যবস্থা হয়, সব মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়, লজ্জা নিবারণের ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।